আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং ভিডিওগুলো কোর্স কোর্সের যে শর্ট ভিডিওগুলো এনজয় করছেন। যদিও আমাদের ভিডিওগুলো খুব সাদামাটা কিন্তু এখানে অনেক বেশি ফ্রুটফুল ইনফরমেশন এবং ওয়ে অফ লার্নিং আছে। আমরা খুব ইনিয়ে বিনিয়ে আম, অনেক বেশি ডেকোরেশন করে প্রেজেন্ট করছি না। এখানে মেইন টপিক যেটা পরীক্ষায় আসবে সেই বিষয়গুলো সাদামাটাভাবে উপস্থাপন করা হচ্ছে, কারণ অনেক বেশি অন্যভাবে প্রথমেই যদি আমি ইনফরমেশন টার্মস অ্যান্ড কন্ডিশন না বলে সরাসরি ট্যাক্স ফিলিং শুরু করে দেই, অথচ আপনি এখন ফর্ম রিটার্ন ফর্ম যখন পূরণ করছেন, এটা আপনার নিঃসন্দেহে আপনার এটা প্রফেশনাল লাইফে কাজে লাগবে। কিন্তু পরীক্ষার হলে যেসব জিনিস না আসবে সেগুলো নিয়ে আলোচনা করার এখন কোনো মানে নেই, যেহেতু হাতে খুব সময় কম। এখানে আমরা শেষ করে প্রয়োজনে আবার রিভিশন দিব, যাতে করে পরীক্ষায় আমাদের মার্কস 100% অ্যাচিভ হয়। আমাদের মূল টার্গেট থাকবে পরীক্ষা অ্যাচিভ করা। তারপরে প্র্যাকটিসের জন্য আমরা ধারাবাহিক আলোচনা চালিয়ে যাব। প্রফেশনাল লাইফে কোনো সমস্যা নেই। আমাদের গত পর্বে মূল আলোচনা ছিল নোটিশ, অডিট, ট্যাক্স অথরিটি পাওয়ার, রিকভারি প্রসিডিউর এবং রিফান্ড নিয়ে। এবং আজকে আমরা আলাপ করব অফেন্স, প্রসিকিউশন, ট্যাক্স ইভেশন, রিপ্রেজেন্টেটিভস, এসএসসি, টিন, ই রিটার্ন এবং 9, 10 এবং 11 নম্বর লেসন বা পর্বে যে ধরনের কথা হয়েছে সেগুলোর উপরে একটা ফাইনাল রিভিশন। আমরা কিন্তু প্রত্যেকটা আলোচনার পরপরই কিছু প্রশ্ন, 2টা 3টা করে প্রশ্ন শো করছি এবং সে অনুপাতে পিডিএফেও দিয়ে দিচ্ছি প্রশ্নগুলো। একবারে সিম্পল ওয়েতে আপনি সেটা প্র্যাকটিস করলে বা 2-3 বার চোখ বুলালে আপনার ভুলার কথা না। আপনি চোখ বুলাবেন এবং মাথায় ভাববেন যে এখানে আসলে প্র্যাকটিক্যাল এটা কিভাবে হচ্ছে। আপনার এটা আলাদা করে মুখস্থ করার মতো এখন আর আসলে ওইভাবে সময় নেই, কারো ওই বয়সও নেই। যাওয়া যাক আজকে আলোচনার মূল পর্বে। সাউন্ড সিস্টেমের প্রবলেমের কারণে বেশ কিছু ভিডিও আমরা ফেসলেস করতে হচ্ছে। এটা ঠিক হলে পরবর্তীতে আমরা আবার আগের মতো করে শুরু করব। আবার ফেস দিয়ে করলে এখানে হয় কি, আবার স্ক্রিনের লেখার প্রতি কনসেন্ট্রেশন নষ্ট হয়, এটাও একটা ব্যাপার আছে। আজকের বিষয়গুলোর মধ্যে প্রথমে আমরা আলাপ করব অফেন্স আন্ডার ইনকাম ট্যাক্স ল। আয়কর আইনে অপরাধ, অফেন্স মিন্স অপরাধ আন্ডার ইনকাম ট্যাক্স ল। আয়কর আইন অনুযায়ী কিছু কাজকে ট্যাক্স অফেন্স হিসাবে গণ্য করা হয়। এর মধ্যে প্রধান অফেন্স হচ্ছে কি, ইচ্ছাকৃতভাবে আয় গোপন করা, ইচ্ছাকৃতভাবে আয় গোপন করা, মিথ্যা তথ্য দেয়া, নথি জাল করা, রিটার্ন দাখিল না করা, ট্যাক্স অথরিটি যে নোটিশ দিছে সে নোটিশ অমান্য করা, ইগনোর করা, বা ওইটার কোনো অ্যান্সার না দেয়া। তাহলে খুব সংক্ষেপে অফেন্স আন্ডার ইনকাম ট্যাক্স ল আইনে অপরাধ, অপরাধ কি? অপরাধ হচ্ছে আমি যদি আহ, ইচ্ছাকৃতভাবে আয় গোপন করি, মিথ্যা তথ্য দেই, নথি জাল করি, আমার ডকুমেন্ট জাল করি, রিটার্ন দাখিল না করি, এবং ট্যাক্স অথরিটি এর নোটিশ যে আমাকে দিবে কোনো ধরনের ঘাপলা বা কোনো ধরনের মিসম্যাচ পেলে সেটা যদি আমি রিপ্লাই না দেই অন টাইমে, দেন আমি এই প্রসিকিউশনের আওতায় আসব। এখানে প্রশ্ন আসতে পারে একটাই, আয়কর আইন অফেন্স বলতে কি বোঝায়, অপরাধ বলতে কি বোঝায়? আইন লঙ্ঘন করে আয় গোপন, ভুল তথ্য প্রদান বা কর ফাঁকি দেওয়ার মতো কাজকে অফেন্স বলা হয়। পরবর্তীতে যদি আমরা যাই প্রসিকিউশন, ফৌজদারি ব্যবস্থা পর্যন্ত এটা করাতে পারে, জেলও খাটতে হতে পারে যদি অতিরিক্ত মাত্রায়। প্রথমে তো তারা সতর্ক করবে, দ্বিতীয়ত তারা নোটিশ দিবে, অডিট করাবে, সেটার উপরে পেনাল্টি আসবে, অর্থদণ্ড আসবে। তাতেও যদি দেখা যায় যে রিপিট হচ্ছে বারবার, সেই ক্ষেত্রে তারা এটা আদালত পর্যন্ত গড়াবে।
যদি অফেন্স গুরুতর হয় তাহলে প্রসিকিউশন শুরু হতে পারে, যেটা বললাম ফৌজদারি। প্রসিকিউশন কখন হয়? ডেলিবারেট কনসিলমেন্ট, ইচ্ছাকৃতভাবে তথ্য গোপন করছেন। একটা হচ্ছে ভুল হওয়া, ভুল হলে বোঝা যায় যে এটা সে হয়তো তার চোখে পড়েনি, এটা ভুল হয়েছে, ওভারলুক যেটা বলি আমরা। আরেকটা হচ্ছে ডেলিবারেট কনসিলমেন্ট, ইচ্ছাকৃতভাবে তথ্য গোপন। ফোর্স ডকুমেন্টস, অবৈধ কাগজপত্র করা। রিপিটেড নন কমপ্লায়েন্স, একবার বলা হয়েছে আপনি এইভাবে সাবমিট করবেন, আপনি বারবার একইভাবে অন্যায় করে যাচ্ছেন। প্রসিকিউশনের ফলাফল কি হতে পারে? প্রসিকিউশনের ফলাফল হতে পারে জরিমানা, মামলা, নির্দিষ্ট ক্ষেত্রে কারাদণ্ড। এটার লিখিত প্রশ্ন এখান থেকে আসতে পারে, খুব সহজ। প্রসিকিউশন কি? উত্তর গুরুতর আয়কর অপরাধের বিরুদ্ধে আইনগত ফৌজদারি ব্যবস্থা গ্রহণকে প্রসিকিউশন বলে। শেষ। এটা ডিটেল লেখার দরকার নেই, দুই একটা উদাহরণ দিলে দিলেন, না দিলে কোনো সমস্যা নেই। আপনি মেইন কথা, এক কথার মধ্যে মেইন কথা চলে আসছে। এক্সামিনারের মেইন ফোকাসই থাকবে আপনি সহজ কথায় বুঝাতে পারছেন কিনা। ট্যাক্স এভাসন, কর ফাঁকি। ট্যাক্স এভাসন হলো আইন ভঙ্গ করে কর না দেওয়া বা কম দেখানো, যে আমাকে, আমার কর আসছে এত, আমি 2 নাম্বার কাগজপত্র করে আমি ফাঁকি দিলাম, বা আমার এত টাকা, 1 লক্ষ টাকা লাভ হয়েছে, আমি 50,000 টাকা গভর্নমেন্টকে দেখালাম। ট্যাক্স এভাসনের উদাহরণ যদি বলি, আয় কম দেখানো, ফেক এক্সপেন্স দেখানো, ভুয়া তথ্য, ভুয়া খরচ দেখানো, যে আমার খরচ হয় নাই এত আসলে, সেগুলো আমি দেখাচ্ছি। সম্পদ গোপন করা, 1 দিন 2 দিন 3 দিন, এক সময় গিয়ে ধরা পড়তে হয়, সম্পদ গোপন করা। এখানে আরেকটা শব্দ, এখানে হচ্ছে আমরা ট্যাক্স এভাসন বলছি, কর ফাঁকি। আরেকটা হচ্ছে ট্যাক্স অ্যাভয়েডেন্স, খুব সিমিলার শব্দ। অ্যাভয়েডেন্স অর্থ অ্যাভয়েড করা, আসলে সেটা না। এখানে অ্যাভয়েডেন্স এবং ট্যাক্স এভাসনের পার্থক্য যদি বলি, ট্যাক্স অ্যাভয়েডেন্সে আইনের মধ্যে থেকে ট্যাক্স প্ল্যানিং করা, আমি ট্যাক্স কমাবো, একটা হলো কর ফাঁকি দেওয়া, আরেকটা হলো কর কমানো। এই ট্যাক্স অ্যাভয়েডেন্স হচ্ছে আমি, এটা হচ্ছে সরাসরি আমি 2 নাম্বারই করে ট্যাক্স কমাইছি, এটাকে কর ফাঁকি বলে। আরেকটা হচ্ছে ট্যাক্স অ্যাভয়েডেন্স, আমি অতিরিক্ত মাত্রায় আমার কর আসতেছে, সেক্ষেত্রে আমি একজন, এই যে আপনারা যারা পড়াশোনা পরীক্ষা দিচ্ছেন, তাদের তাদের মতো যারা কর আইনজীবী, তাদের পরামর্শ নিয়ে কিভাবে আমি আমার কোম্পানির বা আমার ব্যক্তিগত ট্যাক্স আগামী বছর বা রানিং বছরের জন্য কমাতে পারি, সেটার একটা পরামর্শ নিয়ে যে সে কমাবে আইনের মধ্যে থেকে। সঞ্চয়পত্র কিনবে, সে এমন কিছু খাত আছে যেগুলা ডকুমেন্টস দিতে হয়, আগে জানতো না, এখন জানছে যে আমার লোন থাকলে সেখানে আমার একটা ছাড় পাওয়া যাবে, আমার হাউস লোন থাকলে সেখানে, হোম লোন থাকলে সেখানে একটা ছাড় পাওয়া যাবে। বিভিন্ন ট্যাক্স উচ্চ কর কর্তনগুলো আমি ফোকাস করছি কিনা গভর্নমেন্টকে ঠিক মতো, এগুলো হচ্ছে ট্যাক্স অ্যাভয়েডেন্স, যে আমি এখানেও কম দিব, অ্যাভয়েডেন্সের মধ্যে আমি কম দিতে চাচ্ছি, এভিয়েশনের মধ্যে আমি কম দিতে চাচ্ছি। এটা করতেছি আমি কোনো ধরনের উকিলের পরামর্শ ছাড়া, আইনজীবীর পরামর্শ ছাড়া, আমি নিজের ইচ্ছা মতো করে দিচ্ছি। আর এই জন্য এটা অন্যায়ের মধ্যে পড়ে যাচ্ছে, কারণ আমি তো আইনের সবগুলা লয়ের ধারা বুঝতেছি না। এখানে ট্যাক্স অ্যাভয়েডেন্স হচ্ছে আমি প্ল্যান করতেছি একজন আইনজীবীর সাথে বৈশা, বা ব্যক্তিগতভাবে যদি আমার জানা থাকে আমি কিভাবে কর কমিয়ে আনতে পারি। এখান থেকে প্রশ্ন আসতে পারে ট্যাক্স অ্যাভয়েডেন্স ও ট্যাক্স এভাশনের পার্থক্য। ট্যাক্স অ্যাভয়েডেন্স হলো বৈধ ট্যাক্স প্ল্যানিং, ট্যাক্স এভাশন হলো অবৈধভাবে কর ফাঁকি দেওয়া, যেটা বললাম। রিপ্রেজেন্টেটিভস এসএসি, একটা তো বললাম যে এসএসি যার উপরে ট্যাক্স ধার্য হয় তিনি হচ্ছেন এসএসি। কিছু ক্ষেত্রে অন্য ব্যক্তি করদাতার পক্ষে, আমরা আগে আগের আলোচনায় বলেছিলাম অল ট্যাক্স পেয়ার এসএসি হতে পারে, কিন্তু অল এসএসি ট্যাক্স পেয়ার নাও হতে পারে। কিছু ক্ষেত্রে অন্য ব্যক্তি করদাতার পক্ষে ট্যাক্স ম্যাটার পরিচালনা করেন, তারা হচ্ছে রিপ্রেজেন্টেটিভ বা প্রতিনিধি। সাপোজ মাইনরের গার্ডিয়ান, একটা বাচ্চা আছে, তার পৈতৃকভাবে সে অনেক সম্পদের মালিক, কিন্তু সে এখনো মাইনর, তার পক্ষে তার যে লিগেল গার্ডিয়ান হবেন পরবর্তীতে, সে এই ট্যাক্স
বা সে সামহাউ তার একটা ইনকাম সোর্স হয়েছে, সেই ইনকামের উপরে সে করের আওতায় আসবেন, কিন্তু সে বাংলাদেশ ল অনুযায়ী সে এখনো মাইনর। সেই ক্ষেত্রে তার একজন লিগ্যাল গার্ডিয়ান তার পক্ষে এই কর ব্যবস্থাটা পরিচালনা করবেন, সে হচ্ছেন রিপ্রেজেন্টেটিভ। ডিসিস্ট পার্সনের লিগ্যাল হেয়ার, এখানেও একজন প্রতিনিধি থাকবে, কার ডিসিস্ট পার্সন, যে সদ্য মারা গেছে, এই বছর তার যে কর দেওয়ার কথা ছিল সেটা সে ঠিকমতো ব্যবস্থা না করে বা রিটার্ন জমা না দিয়ে সে মারা গেছে। এই অবস্থায় তার অবশ্যই পরবর্তীতে তার একজন প্রতিনিধি আছে, সে তার পক্ষে এই কর পরিচালনা করবেন, সেটা হচ্ছে ডিসিজ পার্সনের লিগেল হেয়ার। সেও একজন রিপ্রেজেন্টেটিভ। নন রেসিডেন্ট এজেন্ট, নন রেসিডেন্ট এজেন্ট আমরা আগে বলেছিলাম যে রেসিডেন্সিয়াল এবং নন রেসিডেন্সিয়াল করদাতা, আবাসিক এবং অনাবাসিক। অনাবাসিকের মধ্যে বলছিলাম যে 182 দিন বাংলাদেশে ছিল না, সে হচ্ছে অনাবাসিক, এবং সে অনাবাসিক করদাতার ক্ষেত্রে কি হবে, বাংলাদেশে তার যতটুকু ইনকাম সেই ইনকামের উপরে তার ট্যাক্স দিতে হবে। এখন দেখা গেল দেখা গেল যে যে ব্যক্তি বিদেশে আছেন সেই ওই সময়ে কর বছরের ওই সময়টাতে সে বাংলাদেশে আসতে পারলো না, সেক্ষেত্রে তার পক্ষে কর পরিচালনার জন্য একজন আইনজীবী বা একজন ব্যক্তিকে নিয়োগ দিল, সেই হচ্ছে তার পক্ষের রিপ্রেজেন্টেটিভ। একটা বিদেশি মাল্টিন্যাশনাল কোম্পানি আছে, ওটার ওনাররা এই দেশে থাকেন না, বিদেশে থাকে, পরিচালনা করেন, তাদের ক্ষেত্রেও একজন রিপ্রেজেন্টেটিভ কাজ করতে পারে। এই হলো রিপ্রেজেন্টেটিভসদের উদাহরণ। লিখিত প্রশ্ন কি আসতে পারে, রিপ্রেজেন্টেটিভ অ্যাসেসি কাকে বলে? যে ব্যক্তি আইন অনুযায়ী অন্য করদাতার পক্ষে ট্যাক্স লায়াবিলিটি বহন বা পরিচালনা করেন তাকে রিপ্রেজেন্টেটিভ অ্যাসেসি বলা হয়। 3, এখানে আমরা অনেকে এটাকে বলি ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার, ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন নাম্বারটা সঠিক হবে 3। 3 হলো করদাতার স্বতন্ত্র কর শনাক্তকরণ নম্বর। বর্তমানে বাংলাদেশে ই-3 ব্যবস্থা অনলাইন রেজিস্ট্রেশন হয়। 3-এর কেন প্রয়োজন? 3-এর প্রয়োজন এখন এভরিওয়্যার। কয়েকদিন পরে আপনি কোনো কাজই করতে পারবেন না 3 ছাড়া। 3-এর এখনই যেটা দরকার হচ্ছে, রিটার্ন ফিলিং করতে গেলে, ব্যাংক ট্রানজেকশন, যে কোনো ধরনের ব্যাংকে একটা অ্যাকাউন্ট ওপেন করতে গেলে 3 লাগছে, ট্রেড লাইসেন্স করতে, প্রপার্টি রেজিস্ট্রেশন করতে লাগছে, মানে 3 সব জায়গায় লাগবে এখন। আগে যেরকম এনআইডি লাগতো, এখন কথায় কথায় 3 লাগবে। 3-এর প্রয়োজনীয়তা লিখুন, এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে। এবং ই রিটার্ন, যেটা ইলেকট্রনিক রিটার্ন, আমরা যেটা অনলাইনের মাধ্যমে জমা দেই, বর্তমানে অনলাইন রিটার্ন ফিলিং অত্যন্ত গুরুত্বপূর্ণ। ই রিটার্নের সুবিধা কি? দ্রুত সাবমিশন, আপনার অফিসে যেতে হচ্ছে না, আপনি ঘরে বসে সাবমিট করতেছেন। অ্যাকনোলেজমেন্ট ইনস্ট্যান্ট, আপনার ইনস্ট্যান্ট তারা জানায় দিচ্ছে যে আমরা রিসিভ করলাম। আগে তো আপনার গিয়ে ঘুরতে হতো। কারেকশন সহজ, আপনার কোনো ইয়ে থাকলে আপনার সাইন ইন পাসওয়ার্ড দিয়ে আপনি আবার কারেকশন করতে পারবেন। রেকর্ড সেভ থাকে। ই রিটার্নে যা লাগে, ই রিটার্ন যখন জমা দিবেন তখন অবশ্যই ইনকাম ডিটেল লাগবে, ট্যাক্স পেমেন্ট প্রুফ লাগবে, যে আপনি যে ব্যাংকে জমা দিয়েছেন ট্যাক্সের টাকা সেটার প্রুফ লাগবে। লিখিত প্রশ্ন কি আসতে পারে, ই রিটার্ন কি? অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আয়কর রিটার্ন দাখিল করা কি রিটার্ন বলা হয়? ফাইনালি আমরা ফুল চ্যাপ্টার কুইক রিভিশন। ফুল চ্যাপ্টার মিন্স আমি আগেই বলেছি যে 9, 10 এবং 11-র কিছু ভাইটাল পয়েন্টগুলোকে আমরা এখানে নিয়ে আসছি। এখানে আমরা মনে রাখবো সবচেয়ে গুরুত্বপূর্ণ 10টি বিষয়। রেসিডেন্ট 182 দিন, 7টি হেডস অফ ইনকাম, রিবেট, রিবেট কথাটি মনে রাখবো, সারচার্জ, রিটার্ন, অ্যাসেসমেন্ট, অডিট, রিফান্ড, 3 ট্যাক্স এভেশন, কর ফাঁকি, কর ছাড়, রিবেট বা রেয়াত, করের রেয়াত, সারচার্জ অতিরিক্ত কর আরোপ, রিটার্ন আয়করের দাখিল, যেটা রিটার্ন দাখিল করা বা সাবমিট করা প্রতি বছরে আমরা যেটা অর্থ বছরের আয়কর, একটা হচ্ছে ইনকাম ইয়ার আমরা বলছিলাম, আর একটা হচ্ছে
ট্যাক্স ইয়ার, যে বছর আমরা ট্যাক্স দিব সেটা একটা বছর আলাদা, ইনকামের বছর আলাদা। ইনকাম ট্যাক্স ওই সময়টাকে সরকার একটা নির্দিষ্ট সময় নির্ধারণ করে দেয় যার মধ্যে আমরা রিটার্ন জমা দিতে হয়। অ্যাসেসমেন্ট, আমার রিটার্ন অনুযায়ী কর্তৃপক্ষ যে অ্যাসেস করে সেটাই হচ্ছে অ্যাসেসমেন্ট। অডিট হয়, কোনো ধরনের সমস্যা পেলে আমি টাকা যদি বেশি দিয়ে থাকি সেটা রিফান্ড করবে। টিন, ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার হয়, ট্যাক্স এভাশন, কর ফাঁকি হয়। সেখানে এই যে পয়েন্টগুলো মনে রাখলেও এর উপরে আপনি আলোচনার প্রেক্ষিতে লিখে আসতে পারবেন। ফাইনাল রিটার্ন সেট এক্সাম স্ট্যান্ডার্ড কি আসতে পারে, আয়ের 7টি খাত লিখুন, ট্যাক্স রিবেট ও সারচার্জ ব্যাখ্যা করুন, অডিট সিলেকশনের কারণ লিখুন, রিফান্ড ক্লেম কিভাবে করা হয়, ট্যাক্স এভাশন কি, এমসিকিউ ফাইনাল সেট যদিও নাও আসতে পারে কিন্তু আমরা এমসিকিউ চালিয়ে যাচ্ছি। এটা এমসিকিউ আসলেও যেন আমরা এটা ফেস করতে পারি, না আসলে যেন আমরা সেটাকে এক কথায় উত্তর প্রশ্ন আসলে সেটা দিতে পারি। এমসিকিউ ফাইনাল সেটে আসবে টিনের পূর্ণরূপ কি, ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার, আমরা ভুলে যেন ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার না দেয়। ট্যাক্স এভাশন হলো কি, অবৈধ কর ফাঁকি। সুতরাং আর বেশি বড় করব না, আমরা ছোট ছোট ভিডিও নিয়ে আগাচ্ছি এবং আশা করি আমরা এভাবে যদি প্রত্যেকটা বিষয়কে, আজকে তো এ পর্যন্ত 11 নম্বর ভিডিও চলছে, আমরা যদি এরকম প্রত্যেকটা বিষয় আমাদের সর্বমোট হয়তো 120 থেকে 130টা ভিডিও হতে পারে, এর মধ্যে আমরা ক্লিয়ার হয়ে যাব টোটাল কর ব্যবস্থা, টোটাল পরীক্ষার প্রস্তুতি ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকবেন এবং ইন্সপায়ারেশনের জন্য সাবস্ক্রাইব করবেন কাইন্ডলি। আর পাশে থাকা বেল বাটন চেপে রাখলে সবার আগে সর্বশেষ ভিডিও পেয়ে যাবেন ইনশাল্লাহ। ভালো থাকবেন, আমাদের সাথেই থাকবেন।